সবাই আশা করি ভালো আছেন এবং আমারে দেখতে পাচ্ছেন। আমার কথা শোনা যায় কিনা একজন একটু লিখে জানায়েন। আজকে আমরা পড়াবো হলো মেমব্রেন ট্রান্সপোর্ট, ঠিক আছে? খুব অল্পই জানা লাগবে, খুব বেশি কিছু জানা লাগবে না। মেমব্রেন ট্রান্সপোর্ট আমরা এর আগের দিন সেল মেমব্রেনের স্ট্রাকচার পড়াইছিলাম এবং আমরা বলছিলাম যে সেল মেমব্রেনের মধ্যে তিনটা জিনিস থাকে, লিপিড, প্রোটিন এবং কার্বোহাইড্রেট, ঠিক আছে? ফসফোলিপিড বাইলেয়ার, এটা হলো সেল মেমব্রেন। প্রোটিন ইজ ফ্লোটিং উইদিন দিস স্ট্রাকচার, এর মাঝে মাঝে প্রোটিন আছে। আউটার সারফেস ইজ কোটেড বাই কার্বোহাইড্রেট নোন অ্যাজ গ্লাইকোক্যালিক্স। এটা হলো আমরা সেল মেমব্রেনের স্ট্রাকচার বলছিলাম এবং আমরা বলছিলাম যে সেল মেমব্রেনের একটা মূল কাজ হলো এক্সট্রা সেলুলার ফ্লুইডকে ইন্ট্রাসেলুলার ফ্লুইড থেকে সেপারেট করা। অর্থাৎ সেলের ভিতরেও ফ্লুইড আছে, বাইরেও ফ্লুইড আছে, এদের কম্পোজিশন আলাদা। এক্সট্রা সেলুলার ফ্লুইডে আছে সোডিয়াম ক্লোরাইড, এগুলো বেশি, আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডের মধ্যে পটাশিয়াম, প্রোটিন, ফসফেট বেশি। এখন আমাদের এই সেল মেমব্রেনের ভিতরে কোনো সাবস্টেন্স বা সলুট ঢুকতে গেলে অথবা বাইরে গেলে, বেরোতে গেলে যে প্রসেসে ঢোকে বা বেরোয় সেটাকে আমরা বলতেছি মেমব্রেন ট্রান্সপোর্ট। তাহলে মেমব্রেন ট্রান্সপোর্ট কি? ট্রান্সপোর্ট অফ সলুট অ্যাক্রস সেল মেমব্রেন, সেল মেমব্রেনের ভিতরে ঢোকা অথবা সেল মেমব্রেন থেকে বেরোনো, এটাকে আমরা বলতেছি মেমব্রেন ট্রান্সপোর্ট। এই মেমব্রেন ট্রান্সপোর্ট মূলত দুই ধরনের। হ্যাঁ, প্রথমেই মোটা দাগে সেটা হলো যে ফর ম্যাক্রো মলিকুল আর ফর মাইক্রো মলিকুল। লার্জ সাবস্টেন্স যেমন প্রোটিন, এই জাতীয় সাবস্টেন্সে সহজে মেমব্রেন ক্রস করতে পারে না। এগুলোর ক্ষেত্রে যে ট্রান্সপোর্ট প্রসেস সেটাকে আমরা বলি ট্রান্সপোর্ট ফর ম্যাক্রো মলিকুল। আর স্মল সাবস্টেন্স যেমন সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরিন, গ্লুকোজ, অ্যামাইনো অ্যাসিড, এই স্মল মলিকুলের জন্য যে ট্রান্সপোর্ট প্রসেস সেটাকে আমরা বলি ট্রান্সপোর্ট ফর মাইক্রো মলিকুল। ঠিক আছে? আমার কথা শোনা যায় কিনা একজন একটু লিখে জানায়েন, ঠিক আছে? যে কথা শুনতে পাচ্ছেন কিনা, ঠিক আছে? আমি কিন্তু বুঝতে পারছি না যে আপনারা আসলে কথা শুনতে পাচ্ছেন কিনা। তো এখন ম্যাক্রোমলিকুল যেটা ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স অ্যাক্রস সেল মেমব্রেন ফর ম্যাক্রোমলিকুল, ম্যাক্রো মানে লার্জ সাবস্টেন্স, সেটা আবার দুই প্রকার। একটাকে বলি এন্ডোসাইটোসিস আর একটাকে বলি এক্সোসাইটোসিস। তো এন্ডোসাইটোসিস, এন্ডো মানে ভিতরে, তাহলে মানে আপটেক অফ ম্যাক্রোমলিকুল বাই দি সেল, এটা হলো এন্ডোসাইটোসিস। লার্জ সাবস্টেন্সকে আপটেক করার যে প্রসেস সেটার নাম হলো এন্ডোসাইটোসিস। এখানে কি হবে? মেমব্রেনটা রাপচার হবে, হয়ে সাবস্টেন্সটা ঢুকবে। আমরা এর আগে ডাব্লিউবিসি পড়াইছি যে ডাব্লিউবিসির একটা কাজ হলো ফ্যাগোসাইটোসিস। তো ফ্যাগোসাইটোসিসে ডাব্লিউবিসি কি করে? ব্যাকটেরিয়াকে বাই দ্য প্রসেস অফ এন্ডোসাইটোসিস আপটেক করে, ঠিক আছে? করে তারপর কিল করে, তারপর ডিগ্রেড করে, ঠিক আছে? তো আমরা একটা ছবি দেখাই, ছবি দেখালে বুঝতে পারবেন যে আসলে এন্ডোসাইটোসিস বলতে আমি কি বোঝাচ্ছি। আর বইয়ের ছবি দেখাচ্ছি, ঠিক আছে? এখানে একটা ছবি দেয়া আছে, এখানে হলো এন্ডোসাইটোসিসের একটা ছবি, ঠিক আছে? এখানে দেখা যাচ্ছে যে এটা একটা ডাব্লিউবিসি। হ্যাঁ, এটা একটা ডাব্লিউবিসি, নিউট্রোফিল হতে পারে বা ম্যাক্রোফেজ হতে পারে, যাই হোক। এবং এখানে একটা ফরেন পার্টিকেল বলতে ব্যাকটেরিয়া। এখন সে কি করতেছে? সুডোপোড এক্সটেন্ড করছে, করে এটাকে এনগাল্প করছে, এনগাল্প করে এই যে ভিতরে ঢুকে গেল। অর্থাৎ এই সলুটটা মেমব্রেন, সেল মেমব্রেন কি করলো? তার নিজের স্ট্রাকচার চেঞ্জ করে আপটেক করলো, করে এখন এখানে লাইসোজোমাল এনজাইম দিয়ে কিল করবে এবং ডিগ্রেড করবে। তার মানে এটা হলো ফ্যাগোসাইটোসিস বাই ডাব্লিউবিসি, এবং এটা প্রসেসটার নাম হলো এন্ডোসাইটোসিস, মানে আপটেক অফ ম্যাক্রোমলিকুল বাই সেল মেমব্রেন, ঠিক আছে? এটা হলো দ্য প্রসেস অফ এন্ডোসাইটোসিস। আমরা বোঝাতে চাচ্ছি যে এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় সেল লার্জ সাবস্টেন্সকে আপটেক করে, এটাকে আমরা বলছি এন্ডোসাইটোসিস। উল্টোটা আছে এক্সোসাইটোসিস। এক্সোসাইটোসিস মানে যে প্রক্রিয়ায় লার্জ সাবস্টেন্স সেল মেমব্রেন থেকে বের হয়ে আসে। তো কোন ক্ষেত্রে এটা লাগতে পারে? যেমন হরমোন সিক্রেশনের ক্ষেত্রে, ঠিক আছে? যেমন মনে করেন ইনসুলিন হরমোন সিক্রেশন যখন হবে, ইনসুলিন তো একটা লার্জ সাবস্টেন্স, তো এটাকে তখন সেল মেমব্রেন রাপচার হয়ে বের হয়ে আসবে, এটার নাম হলো এক্সোসাইটোসিস। এক্সো মানে বাইরে, তাহলে দ্য প্রসেস অফ রিলিজ অফ লার্জ সাবস্টেন্স বাই দি সেল ইজ এক্সোসাইটোসিস। এখানে আমরা উল্টো একটা ছবি দেখাই, আপনারা বুঝতেছেন কিনা জানায়েন মাঝে মধ্যে। এই যে দেখাচ্ছে যে এক্সোসাইটোসিস কিভাবে হয়। এই যে দেখেন একটা সেল, এটা নিউক্লিয়াস, আর এইটা ধরেন হরমোন ইনসুলিন। এখন এই হরমোনটা কি হচ্ছে? একটা ভেসিকেলের মধ্যে আছে, সেটা হচ্ছে কি সেল মেমব্রেনের ধারে গেল, তারপর বাই দ্য প্রসেস অফ এক্সোসাইটোসিস এটা বের হয়ে আসলো, ঠিক আছে? অর্থাৎ সিক্রেশন অফ হরমোন এটা হয় এক্সোসাইটোসিসের মাধ্যমে। তাহলে এক কথায় আমরা যদি বলি যে আমাদের ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স ফর ম্যাক্রোমলিকুল দুই প্রকার, এন্ডোসাইটোসিস এবং এক্সোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস যখন করতেছে ডাব্লিউবিসি, তখন এন্ডোসাইটোসিস প্রক্রিয়ায় ফ্যাগোসাইটোসিস হচ্ছে। আর যখন সিক্রেশন অফ হরমোন করতেছে তখন এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় সিক্রেশন অফ হরমোন করতেছে, ঠিক আছে?
এটা আমাদের গেল ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স ফর ম্যাক্রোমলিকুল। এখন আমরা বলবো ট্রান্সপোর্ট অফ সাবস্টেন্স অ্যাক্রস সেল মেমব্রেন, সেল মেমব্রেন দিয়ে ঢোকা বেরোনো ফর দি মাইক্রোমলিকুল। মাইক্রোমলিকুল মানে হলো স্মল, মানে ছোট সাবস্টেন্স, হ্যাঁ, যেমন সোডিয়াম, ক্লোরিন, গ্লুকোজ, পটাশিয়াম, অ্যামাইনো অ্যাসিড, দিজ আর হলো মাইক্রোমলিকুল। হ্যাঁ, এরা কি প্রক্রিয়ায় সেলের মধ্যে ঢোকে অথবা বেরোয়, ঠিক আছে? তো দুটো প্রক্রিয়ায় ঢোকে, আমরা সেটাকে বলি হলো প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে একটা সলুট সেটা যদি হায়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায় তখন সেটাকে বলবো প্যাসিভ ট্রান্সপোর্ট, আর লো টু হাই কনসেন্ট্রেশনে যদি যায় তখন সেটাকে বলবো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, ঠিক আছে? মনে করেন এক পাশে আছে 5টা সোডিয়াম আর এক পাশে আছে 2টো সোডিয়াম, 5 থেকে 2 এর দিকে গেল, এটা হলো প্যাসিভ ট্রান্সপোর্ট, অর্থাৎ হাই থেকে লো কনসেন্ট্রেশনে গেল। আর 2টা সোডিয়াম থেকে 5টা সোডিয়ামের দিকে গেল, এটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, মানে লো টু হাই কনসেন্ট্রেশনে গেল, ঠিক আছে? এখন এই প্যাসিভ ট্রান্সপোর্টকে আবার দুই ভাগে ভাগ করা হয়। প্যাসিভ ট্রান্সপোর্ট মানে ট্রান্সপোর্ট অফ সলিড ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, ঠিক আছে? এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়, অসমোসিস এবং ডিফিউশন। এগুলো আপনারা ইন্টারমিডিয়েট লেভেলে পড়ে আসছেন, অসমোসিস এবং ডিফিউশন, ঠিক আছে? এই দুইটা আমরা বলি অসমোসিস এন্ড ডিফিউশন। সবার মনে আছে ডিফিউশন মানে ব্যাপন আর অসমোসিস মানে অভিস্রবণ। তো আমরা আগে অভিস্রবণ বলি। আপনারা সবাই জানেন যে অভিস্রবণ প্রক্রিয়ায় কোন সাবস্টেন্সের ট্রান্সপোর্ট হয়, সেটা হলো ওয়াটারের ট্রান্সপোর্ট হয়, অথবা আমরা বলি যে সলভেন্টের ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে? ফ্লুইডের ট্রান্সপোর্ট হয়। এবং ট্রান্সপোর্টটা কোন দিক থেকে কোন দিকে হয়, সেটা হলো যে যেখানে লবণ বেশি আছে, সলুট বেশি আছে, সেখানে ওয়াটারের ট্রান্সপোর্ট হয়। কেন? লবণ বা সলুট ওয়াটারকে অ্যাট্রাক্ট করে। তাহলে এক কথায় হলো ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যাক্রস এ সেমি পারমিয়াবল মেমব্রেন ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন অফ সলুট টু হায়ার কনসেন্ট্রেশন অফ সলুট। কথাটা হলো এই কথার মানে কি? তাহলে একটা মেমব্রেন দিয়ে যদি সলিউশনকে সেপারেট করা রাখা হয়, যার এক পাশে লবণ বেশি এক পাশে লবণ কম, তখন ওয়াটারটা যাবে যেখানে লবণ কম সেখান থেকে যেখানে লবণ বেশি সেখানে। কেন? কারণ সলুট অথবা লবণ যেটা, সেটা সবসময় ওয়াটারকে অ্যাট্রাক্ট করে। আরেকটা কথা হলো যে এই সেমি পারমিয়াবল মেমব্রেন, অর্ধভেদ্য পর্দা, এটা বলতে আমরা কি বুঝি? এটা মানে এই মেমব্রেনটা ওয়াটারে পারমিয়াবল, ওয়াটারে এটা দিয়ে ঢুকতে পারে বেরোতে পারে, কিন্তু সলুটে ইম্পারমিয়াবল, সলুট কিন্তু এদিক থেকে মুভ করতে পারে না। আমাদের সমস্ত সেল মেমব্রেন কিন্তু সেমি পারমিয়াবল মেমব্রেন, ওয়াটার সহজেই এই মেমব্রেন ক্রস করতে পারে, কিন্তু সলুট, সোডিয়াম ক্লোরাইড, এরা কিন্তু সহজে মেমব্রেন ক্রস করতে পারে না। তো আমি একটা ছবি দেখাই, আপনারা অভিস্রবণ ইন্টারমিডিয়েটে পড়ে আসছেন, তো তা সত্ত্বেও আমার মনে হয় ছবি দেখলে আপনারা আরো ভালো বুঝবেন যে আসলে অভিস্রবণটা কি। এই যে ছবিটা দেখেন, প্রথম ছবিটা আমরা দেখি, এটা হলো সেমি পারমিয়াবল মেমব্রেন বা অর্ধভেদ্য পর্দা। এখানে ওয়াটার আছে এবং সলুট আছে, দেখেন 3টা সলুট, বলতে ধরেন সোডিয়াম ক্লোরাইড আছে, আর এই পাশে ওয়াটার আছে এবং অনেক বেশি সলুট আছে বা অনেক বেশি সোডিয়াম ক্লোরাইড আছে। এখন ওয়াটারটা কোন দিক থেকে কোন দিকে যাবে? ওয়াটারটা দেখেন লোয়ার কনসেন্ট্রেশন অফ সলুট, যেখানে সলুট কম আছে সেখান থেকে যেখানে হায়ার কনসেন্ট্রেশন অফ সলুটের দিকে যাবে। এটাই হলো অভিস্রবণ বা অসমোসিস। কেন? কারণ সলুট সবসময় ওয়াটারকে অ্যাট্রাক্ট করে। তাহলে অসমোসিসটা কি? ট্রান্সপোর্ট অফ ওয়াটার অথবা ট্রান্সপোর্ট অফ সলভেন্ট ফ্রম অ্যাক্রস এ সেমি পারমিয়াবল মেমব্রেন, সেমি পারমিয়াবল মেমব্রেন ভেদ করে, ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন অফ সলুট টু হায়ার কনসেন্ট্রেশন অফ সলুট। তাহলে অসমোসিস হলো ট্রান্সপোর্ট অফ ওয়াটার অ্যাক্রস এ সেমি পারমিয়াবল মেমব্রেন ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন অফ সলুট টু হায়ার কনসেন্ট্রেশন অফ সলুট। এবং পরের ছবিতে দেখা যাচ্ছে ইফেক্টটা দেখেন, যে ওয়াটার সব চলে গেছে, যে দেখেন এখানে যতটুকু ওয়াটার ছিল এখন ওয়াটার বেড়ে গেছে, ঠিক আছে? এটা হলো অসমোসিস। তো সবাই জানেন, আমরা যারা ইন্টারে পড়ে আসছেন, বিশেষ করে যারা সায়েন্সে ছিলেন, যে উদ্ভিদ এরা হলো অসমোসিস প্রক্রিয়ায় পানি বা খাদ্যরস গ্রহণ করে। সেকেন্ড যে ট্রান্সপোর্ট প্রসেস, সেটার নাম হলো ডিফিউশন, সেটার নাম হলো ডিফিউশন। ডিফিউশন মানে হলো ব্যাপন। তাহলে ডিফিউশনে কার ট্রান্সপোর্ট হয়? সলুটের ট্রান্সপোর্ট হয়। অসমোসিসে ওয়াটারের ট্রান্সপোর্ট হয়, ডিফিউশনে সলুটের ট্রান্সপোর্ট হয়, ঠিক আছে? এবং সলুট কোন দিক থেকে কোন দিকে যাবে? ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, যেখানে বেশি আছে সেখান থেকে কমের দিকে যাবে। তাহলে আমরা যদি বলি যে ডিফিউশন কাকে বলে? ট্রান্সপোর্ট অফ সলুট ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন, এটাকে আমরা বলতেছি ডিফিউশন। মনে করেন টেবিলের উপর একটা ন্যাপথলিন রেখে দেওয়া হলো, তো এই ন্যাপথলিনের গন্ধটা আপনার নাকে কিছুক্ষণ পরেই এসে লাগবে। কেন লাগবে? কারণ এটা হলো ডিফিউশন। হ্যাঁ, সলুট ওই ন্যাপথলিন ওটা বাতাসে ভেসে ভেসে হায়ার কনসেন্ট্রেশন থেকে লোয়ার কনসেন্ট্রেশন আপনার নাকে এসে লাগছে, আপনি ন্যাপথলিনের গন্ধ পাচ্ছেন। তো এই ডিফিউশনকে আবার আমরা দুই ভাগে ভাগ করি, একটা নাম হলো সিম্পল ডিফিউশন আর একটা নাম হলো ফ্যাসিলিটেটেড ডিফিউশন।
সিম্পল ডিফিউশন এন্ড ফ্যাসিলিটেড ডিফিউশন। সিম্পল ডিফিউশনে কি হয়, সলুটটা হায়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যায় এবং এর জন্য কোনো হেল্পার লাগে না, কোনো ক্যারিয়ার প্রোটিন লাগে না, কোনো এনার্জি লাগে না, কিছুই লাগে না। এই জন্য এটার নাম হলো সিম্পল ডিফিউশন। তাহলে সিম্পল ডিফিউশন হলো ট্রান্সপোর্ট অফ সলুট ফ্রম হায়ার কনসেন্ট্রেশন টু লোয়ার কনসেন্ট্রেশন। হ্যাঁ, এটুকুই, আর কিছু না। এটাকে আমরা বলতেছি সিম্পল ডিফিউশন। আমরা সিম্পল ডিফিউশনের একটা ছবি আপনাদের দেখাই, তারপরে আমরা বলতেছি যে আসলে কেমন। এইটা দেখেন, প্রথম ছবিটা দেখলেই বুঝবেন। এই যে এটা হলো সেল মেমব্রেন, এই ফসফোলিপিড বাইলেয়ার আমরা বলছিলাম না, এটা হলো ফসফেট, এই মাথাটা হলো ফসফেট, এই পাশেও ফসফেট, আর লিপিডটা হলো ভিতরের দিকে থাকে। এটা হলো এক্সট্রাসেলুলার ফ্লুইড, এটা হলো ইন্ট্রাসেলুলার ফ্লুইড। এখানে যেটা দেখাচ্ছে যে একটা লিপিড সলুবল সাবস্টেন্স সরাসরি লিপিড বাইলেয়ার ভেদ করে সেলের মধ্যে ঢুকতেছে। আমাদের শরীরে অক্সিজেন আছে, কার্বন ডাইঅক্সাইড আছে, এটা হলো লিপিড সলুবল। তাহলে অক্সিজেন সেল মেমব্রেনের লিপিড বাইলেয়ার ক্রস করে সরাসরি সেলের ভিতর ঢোকে ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন। আর সেলের ভিতর বেশি আছে কার্বন ডাইঅক্সাইড, সেটা সরাসরি সেল মেমব্রেন ক্রস করে বের হয়ে যায়। এটা হলো সিম্পল ডিফিউশনের একটা উদাহরণ। তাহলে আমরা যদি বলি যে সিম্পল ডিফিউশনের কাকে বলে, ট্রান্সপোর্ট অফ সলুট অ্যাক্রসে, ট্রান্সপোর্ট অফ সলুট ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন। সেকেন্ড হলো যে লিপিড সলুবল সাবস্টেন্স সেল মেমব্রেনের কোন দিক থেকে ক্রস করে, সেটা হলো লিপিড বাইলেয়ার ক্রস করে। উদাহরণ দাও, যেমন এক্সচেঞ্জ অফ অক্সিজেন অ্যান্ড কার্বন ডাইঅক্সাইড অ্যাক্রস সেল মেমব্রেন অ্যান্ড রেসপিরেটরি মেমব্রেন। অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড হলো লিপিড সলুবল সাবস্টেন্স। তা যেহেতু সেলের বাইরে অক্সিজেন বেশি, অক্সিজেন ঢোকে, আর সেলের ভিতর কার্বন ডাইঅক্সাইড বেশি, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়। এটা হলো সিম্পল ডিফিউশন। এন্ড কোশ্চেনটা হলো যে লিপিড সলুবল সাবস্টেন্স তো সেল মেমব্রেন ক্রস করে ঢুকলো অথবা বেরোলো, কিন্তু ওয়াটার সলুবল সাবস্টেন্স যেমন সোডিয়াম, এটা ওয়াটার সলুবল, পানিতে দ্রবণীয়, গ্লুকোজ পানিতে দ্রবণীয়, এই পটাশিয়াম এরাও পানিতে দ্রবণীয়। এরা সেল মেমব্রেনের কোন দিক থেকে ঢোকে বা বেরোয়, বা এদের সিম্পল ডিফিউশন হয় কিনা? উত্তর হলো যে হয়, কিন্তু এরা সরাসরি লিপিড বাইলেয়ার ক্রস করতে পারে না, কারণ এরা হলো ওয়াটার সলুবল। এরা কি করে, চ্যানেল প্রোটিনের মাধ্যমে সেলের ভিতরে ঢোকে অথবা বের হয়। চ্যানেল প্রোটিন কি, কিছু কিছু প্রোটিন আছে তাদের মধ্যে ছিদ্র আছে, চ্যানেল আছে, সেই চ্যানেল দিয়ে ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন ঢোকে অথবা লো টু হাই কনসেন্ট্রেশনে বের হয়। তো আমি একটু ছবি দেখাই, তাহলে আপনি বুঝতে পারবেন যে কি কথা। এই যে পাশের যে ছবিটা, এই ছবিতে দেখাচ্ছে যে একটা চ্যানেল প্রোটিন, অর্থাৎ এটা হলো সেল মেমব্রেনের এই যে ফসফোলিপিড বাইলার, এটা হলো ফসফেট, এটাও ফসফেট, মাঝখানে লিপিড। আর এখানে একটা প্রোটিন আছে, এটা হলো প্রোটিন। এই প্রোটিনের মধ্যে একটা ছিদ্র আছে, এটাকে আমরা বলছি চ্যানেল। কারণ এটা ধরুন এক্সট্রাসেলুলার ফ্লুইডে সোডিয়াম বেশি, তাহলে সোডিয়াম এই চ্যানেল প্রোটিনের মাধ্যমে ঢুকবে। আর ইন্ট্রাসেলুলার ফ্লুইডে পটাশিয়াম বেশি, পটাশিয়াম এই চ্যানেলের মাধ্যমে বের হবে। এটা হলো সিম্পল ডিফিউশন। সবাই বুঝতে পারছেন আশা করি। তাহলে সিম্পল ডিফিউশন হলো ট্রান্সপোর্ট অফ সলুট ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে, লিপিড সলুবল সাবস্টেন্স লিপিড বাইলেয়ার ক্রস করে সিম্পল ডিফিউশন হয়। ওয়াটার সলুবল সাবস্টেন্স এরা হলো লিপিড বাইলেয়ার ক্রস করতে পারে না, এরা চ্যানেল প্রোটিনের মাধ্যমে সেলের মধ্যে ঢোকে ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন, অথবা সেল থেকে বের হয় ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন। ঠিক আছে, আচ্ছা, ডিফিউশন দুই প্রকার আমরা বলছি, একটা হলো সিম্পল ডিফিউশন আর একটা হলো ফ্যাসিলিটেটেড ডিফিউশন। একটার নাম হলো সিম্পল ডিফিউশন আর একটার নাম হলো ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ঠিক আছে, তো এখন কোশ্চেনটা হলো যে কোনটা সিম্পল ডিফিউশন, কোনটা ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ঠিক আছে, ফ্যাসিলিটেটেড ডিফিউশন আমরা বলবো যে যখন একটা সলুট হায়ার থেকে লোয়ার কনসেন্ট্রেশনে যাবে এবং তার একটা ক্যারিয়ার প্রোটিনের হেল্প লাগবে। হ্যাঁ, ক্যারিয়ার প্রোটিন মানে এর মধ্যে কোনো ছিদ্র নাই, সলিড, কিন্তু সে তার হেল্প ছাড়া ট্রান্সপোর্ট হতে পারে না। এই ধরনের কন্ডিশনটাকে আমরা বলবো হলো ফ্যাসিলিটেটেড ডিফিউশন। তাহলে ফ্যাসিলিটেটেড ডিফিউশন হলো ট্রান্সপোর্ট অফ সলুট ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন উইথ দ্য হেল্প অফ এ ক্যারিয়ার প্রোটিন। হ্যাঁ, তা আমি একটা ছবি দেখাই, তাহলে বুঝতে পারবেন যে ফ্যাসিলিটেটেড ডিফিউশন কি। এই ছবিটা দেখেন, এটা হলো সেল মেমব্রেনের লিপিড বাইলেয়ার, এই যে লিপিড, আর এটা হলো ফসফেট, ফসফোলিপিড আর কি, ফসফেট, এই মাথাগুলো হলো ফসফেট আর মাঝখানে আছে লিপিড। হ্যাঁ, আর এটা একটা ক্যারিয়ার প্রোটিন। এই ক্যারিয়ার প্রোটিন এর মধ্যে কিন্তু কোনো চ্যানেল নাই। সলুটটা যখন ক্যারিয়ার প্রোটিনের সাথে বাইন্ড করে, ক্যারিয়ার প্রোটিন তার গাঠনিক পরিবর্তনের মাধ্যমে সলুটটাকে ট্রান্সপোর্ট করে। এই ধরনের কন্ডিশনটাকে আমরা বলতেছি ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ঠিক আছে, তাহলে আমাদের কথাটা হলো যে হোয়াট ইজ ফ্যাসিলিটেটেড ডিফিউশন। ফ্যাসিলিটি মানে হলো হেল্প, সাহায্য। তাই ট্রান্সপোর্ট অফ সলুট ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন উইথ দ্য হেল্প অফ এ ক্যারিয়ার প্রোটিন, এটাকে আমরা বলতেছি হলো ফ্যাসিলিটেটেড ডিফিউশন। তাহলে আমরা সিম্পল ডিফিউশনে লাগে চ্যানেল প্রোটিন যার মধ্যে একটা ছিদ্র আছে,
আর ফ্যাসিলিটেড ডিফিউশনে লাগে হলো ক্যারিয়ার প্রোটিন, যার মধ্যে কোনো ছিদ্র নাই। এই ক্যারিয়ার প্রোটিনটা স্ট্রাকচারাল চেঞ্জ বা গঠনগত পরিবর্তনের মাধ্যমে সলিউটটাকে ট্রান্সপোর্ট করে। উদাহরণ কি? উদাহরণ হলো আপটেক অফ গ্লুকোজ বাই মাসল অ্যান্ড ফ্যাট ইন প্রেজেন্স অফ ইনসুলিন। ইনসুলিনের প্রেজেন্সে মাসল এবং ফ্যাটের মধ্যে প্রচুর সেল মেমব্রেনে প্রচুর ক্যারিয়ার প্রোটিন তৈরি হয়। সেই ক্যারিয়ার প্রোটিনগুলো তখন কি করে? গ্লুকোজকে আপটেক করে ইনসাইড দি সেল। ইনসুলিন যদি না থাকে, সেল মেমব্রেনে কোনো ক্যারিয়ার প্রোটিনও থাকবে না, গ্লুকোজ আপটেক হবে না বাই মাসল অ্যান্ড অ্যাডিপোস টিস্যু। ডায়াবেটিক পার্সনের ক্ষেত্রে ইনসুলিনের অভাব অথবা ইনসুলিন রেজিস্ট্যান্স, যে কারণে তারা ব্লাডে যতই গ্লুকোজ থাকুক, মাসল বা অ্যাডিপোস টিস্যু বা ফ্যাট এরা গ্লুকোজ আপটেক করতে পারে না, ইউটিলাইজ করতে পারে না, স্টোর করতে পারে না। এই কারণে রক্তে গ্লুকোজ লেভেল বেড়ে যায়। ঠিক আছে, তাহলে ফ্যাসিলিটেড ডিফিউশনের উদাহরণ হলো আপটেক অফ গ্লুকোজ বাই মাসল অর অ্যাডিপোস টিস্যু। অ্যাডিপোস টিস্যু মানে ফ্যাটি টিস্যু উইথ দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন অ্যান্ড এনার্জি। উইথ দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন অ্যান্ড এনার্জি, উইথ দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন, এনার্জি না। ঠিক আছে, এই হলো আমাদের ইয়ের উদাহরণ, কি বলে, ফ্যাসিলিটেটেড ডিফিউশনের উদাহরণ হয়ে গেল। এখন আমরা আপনাদেরকে দেখাবো হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আমরা বলছি যে মাইক্রোমলিকুলের যে ট্রান্সপোর্ট প্রসেস দুই প্রকার, তো একটা হলো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, একটা হলো প্যাসিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, তো প্যাসিভ ট্রান্সপোর্টের মধ্যে অসমোসিস আর ডিফিউশন, আর ডিফিউশনের মধ্যে আবার সিম্পল ডিফিউশন অ্যান্ড ফ্যাসিলিটেড ডিফিউশন। এখন আমরা বলবো যে অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা কি জিনিস। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্টটা হলো, আমি একটু বলি, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে যদি কোনো সলিউট, আমরা তো এতক্ষণ পড়ালাম হাই থেকে লো কনসেন্ট্রেশনে গেলে হয় প্যাসিভ ট্রান্সপোর্ট, লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যখন যাবে তখন সেটাকে বলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট মানে হলো ট্রান্সপোর্ট অফ সলিউট ফ্রম লোয়ার কনসেন্ট্রেশন টু হায়ার কনসেন্ট্রেশন, কম থেকে বেশির দিকে যাবে। এবং যখন কম থেকে বেশির দিকে যাবে তখন দুটো জিনিস লাগবে, উইথ দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন অ্যান্ড এনার্জি। মনে করেন একটা সাবস্টেন্স আপনি নিচ তালায় আছে, এটা 3 তালায় উঠাতে হচ্ছে, লো টু হাইতে যাচ্ছে, তাহলে তারে কি লাগবে? আপনাকে বয়ে বয়ে নিয়ে যাওয়া লাগবে, মানে ক্যারিয়ার প্রোটিন লাগবে, প্লাস আপনার এনার্জি খরচ হবে। তাই দুটো জিনিসই লাগবে। লো টু হাই কনসেন্ট্রেশনে যখনই কোনো কিছু যেতে চাই, কঠিন লাগছে, একজন লিখছে আসলে একটু কঠিন আছে, তবে আমি শীটগুলো দিয়ে দিছি আপনাদের একজনের কাছে, শীট পেয়ে গেলে আপনারা পড়লে তখন বুঝতে পারবেন যে বিষয়টা কি। ছবিগুলো একটু দেখেন, আমি যেহেতু ছবিগুলো দেখানোর উদ্দেশ্য হলো যাতে সবাই একটু বুঝতে পারে। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ ট্রান্সপোর্টে কি হচ্ছে? 3টা কথা হচ্ছে। এক নম্বর হলো ট্রান্সপোর্ট অফ সলিউট ফ্রম লো টু হাই কনসেন্ট্রেশন, কম থেকে বেশি, উইথ দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন অ্যান্ড অ্যাক্টিভ ইউজ অফ এনার্জি। ঠিক আছে, 3টা জিনিস। তো এই ধরনের জিনিস, এই ধরনের ট্রান্সপোর্ট 3টাই যেখানে আছে সেটাকে আমরা বলি প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আমাদের শরীরের যতগুলো সেল আছে, 100 ট্রিলিয়ন সেল, প্রত্যেকটা সেলে একটা পাম্প আছে, সেটা নাম হলো সোডিয়াম পটাশিয়াম পাম্প, এবং এটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের একটা উদাহরণ। তো এটা কি করে আমরা একটু ছবি দেখে বলি, ছবি দেখেই আপনার সহজে বুঝতে পারবেন। এটা একটা এটা হলো সেল মেমব্রেন, সবাই দেখতে পাচ্ছেন যে এটা হলো ফসফেট, এটাও ফসফেট, এদিকেও ফসফেট, এটাও ফসফেট, মাঝখানে আছে লিপিড, তার মানে এটা একটা সেল মেমব্রেন। এটা হলো ক্যারিয়ার প্রোটিন, এই হলুদটা। এখন এই ক্যারিয়ার প্রোটিনটা কি করতেছে? এই 3টা সোডিয়াম, সেলের ভিতরে সোডিয়াম কম, 3টা সোডিয়ামকে সেলের বাইরে বের করে দিচ্ছে, তার মানে কম থেকে বেশির দিকে পাঠাচ্ছে। আর 2টো পটাশিয়াম, সেলের বাইরে পটাশিয়াম কম, এই 2টো পটাশিয়াম সেলের ভিতরে ঢুকাচ্ছে। তাহলে 3টা সোডিয়াম বের করতেছে, 2টো পটাশিয়াম ঢুকাচ্ছে, উইথ দ্য হেল্প অফ এ ক্যারিয়ার প্রোটিন অ্যান্ড এনার্জি। এই যে এটিপিটা খরচ হয়, এটাকে আমরা বলতেছি এনার্জি। তাহলে এটা একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের ক্লাসিক এক্সাম্পল। তাহলে আর আবার আমরা একটু বলি, তাহলে বুঝতে পারবেন যে কথাটা কি। কথাটা হলো যে সোডিয়াম পটাশিয়াম পাম্প একটা প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। কেন? 3টা কাজ করে। একটা হলো ট্রান্সপোর্ট অফ সলিউট ফ্রম লো টু হাই কনসেন্ট্রেশন, কম থেকে বেশির দিকে পাঠাই, উইথ দ্য হেল্প অফ ক্যারিয়ার প্রোটিন, উইথ দ্য হেল্প অফ এনার্জি। 3টাই যখন একসাথে থাকবে তখন সেটাকে আমরা বলবো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। আচ্ছা, একইভাবে অ্যাক্টিভ ট্রান্সপোর্ট আর এক প্রকার আছে, সেটা নাম হলো সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে দুটো জিনিস লাগে, লো টু হাই কনসেন্ট্রেশনে হয় সলিউটেড ট্রান্সপোর্ট, এবং এনার্জিও ইয়েও লাগে, ক্যারিয়ার প্রোটিন লাগে, কিন্তু সরাসরি এনার্জি খরচ হয় না, সরাসরি এনার্জি খরচ হয় না। এই জন্য এটাকে আমরা বলতেছি সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, তো আমি একটু ছবি দেখাই, তারপরে বলি, তাহলে বুঝতে পারবেন যে কথাটা কি। এটা দেখেন একটা সেল মেমব্রেন, এখানে দেখেন সেল মেমব্রেনে এই এটাই ধরেন সোডিয়াম, এটা হলো সেল মেমব্রেন, আর এটা একটা ক্যারিয়ার প্রোটিন। সোডিয়াম ঢুকতেছে,
ক্লোরিন ঢুকতেছে। হ্যাঁ, এটাকে আমরা বলবো সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্ট, সোডিয়াম ক্লোরাইড কো ট্রান্সপোর্ট। ঠিক আছে, আচ্ছা এই এটা একটা। আচ্ছা এটা একটু আরেকটু বেটার বোঝা যাবে যে এখানে দেখেন সোডিয়াম ঢুকতেছে, সোডিয়াম হাই থেকে লোতে ঢুকলো, গ্লুকোজটা ঢুকছে লো টু হাই। তাহলে আমাদের এটাকে আমরা কো ট্রান্সপোর্ট বলতেছি। কো বলার মানে হলো যে একই সাথে দুটোই ঢুকতেছে, এই জন্য কো ট্রান্সপোর্ট। আর একটা কম লোয়ার কনসেন্ট্রেশন থেকে হায়ার কনসেন্ট্রেশনে যাচ্ছে, একটা এটা সোডিয়ামটা হাই থেকে লোতে যাচ্ছে, কারণ সেলের বাইরে সোডিয়াম বেশি, আর গ্লুকোজ লো টু হাইতে যাচ্ছে। হ্যাঁ, তার মানে আমাদের এই সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে একটা সলিউটের হয় হাই থেকে লো কনসেন্ট্রেশনের ট্রান্সপোর্ট, অপোজিট সলিউটের হয় লো টু হাই কনসেন্ট্রেশনের ট্রান্সপোর্ট। এটাকে আমরা বলি সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্ট। এটা আমাদের ইন্টেস্টাইনে আছে এবং কিডনিতে আছে। পাশে একটা জিনিস দেখাই, এটা হলো সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। তাহলে এটা সেল মেমব্রেন, এটা হলো ক্যারিয়ার প্রোটিন। সোডিয়াম সেলের বাইরে বেশি, তাহলে হাই থেকে লোতে যাচ্ছে, অ্যামাইনো অ্যাসিড লো টু হাইতে যাচ্ছে। এটা হলো সোডিয়াম অ্যামাইনো অ্যাসিড কো ট্রান্সপোর্ট। এই পাশে দেখেন একটা ছবি, এই ছবিটা উল্টো ছবি। সোডিয়াম ঢুকতেছে, হাইড্রোজেন আয়ন বেরোচ্ছে, এটাকে বলি কাউন্টার ট্রান্সপোর্ট, মানে একটা সলুট ঢুকছে একটা সলুট বেরোচ্ছে। এখন সোডিয়ামটা হাই থেকে লোতে যাচ্ছে আর হাইড্রোজেনটা লো টু হাইয়ে যাচ্ছে। তার মানে আমাদের সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে একটা সলুটের হয় হাই টু লো কনসেন্ট্রেশনের মুভমেন্ট, অপোজিট সলুটের লো টু হাই কনসেন্ট্রেশনের মুভমেন্ট হয়। ঠিক আছে, এটা দেখেন সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট। এখানেও একই জিনিস, সোডিয়াম হাই থেকে লোতে যাচ্ছে, ক্যালসিয়াম লো টু হাইতে যাচ্ছে। এটা হলো সোডিয়াম ক্যালসিয়াম কাউন্টার ট্রান্সপোর্ট। তাহলে এক কথায় আমরা যদি বলি সহজভাবে যে আমাদের কাউন্টার মানে সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট কয় প্রকার? দুই প্রকার, একটা হলো কো ট্রান্সপোর্ট, একটা হলো কাউন্টার ট্রান্সপোর্ট। দুটো সলুটই যদি ঢোকে সেলের মধ্যে সেটাকে বলি কো ট্রান্সপোর্ট, আর একটা সলুট ঢুকে একটা সলুট বেরোয় এটাকে বলি কাউন্টার ট্রান্সপোর্ট। আচ্ছা, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে দুটো সলুটই কিন্তু লো টু হাই কনসেন্ট্রেশনে যাচ্ছে, যেমন সোডিয়াম পটাশিয়াম পাম্প, তিনটা সোডিয়াম বেরোচ্ছে লো টু হাই কনসেন্ট্রেশনে, দুটো পটাশিয়াম ঢুকতেছে, এটাও লো টু হাই কনসেন্ট্রেশনে। কিন্তু সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এক্ষেত্রে একটা সলুট হাই থেকে লোতে যায়, যেটা সবসময় সোডিয়াম, আর অপোজিট সলুট লো টু হাই কনসেন্ট্রেশনে যায়, সেটাও অপোজিট সলুটটা। তো আমরা একেবারে শেষ পর্যায়ে আমাদের পড়ানোর আমরা একবার করে খালি বলি যে ম্যাক্রোমলিকুলের জন্য দুই ধরনের ট্রান্সপোর্ট, এন্ডোসাইটোসিস, এক্সোসাইটোসিস। আপটেক অফ ম্যাক্রোমলিকুল এটা হলো এন্ডোসাইটোসিস, আর রিলিজ অফ ম্যাক্রোমলিকুল এটা হলো এক্সোসাইটোসিস। শেষ। মাইক্রোমলিকুলের জন্য দুই ধরনের ট্রান্সপোর্ট, প্যাসিভ ট্রান্সপোর্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। প্যাসিভ ট্রান্সপোর্ট আবার দুই প্রকার, অসমোসিস এবং ডিফিউশন। ওয়াটারের ট্রান্সপোর্ট হলে আমরা বলি অসমোসিস, সলুটের ট্রান্সপোর্ট হলে বলি ডিফিউশন, ফ্রম হায়ার টু লোয়ার কনসেন্ট্রেশন। ডিফিউশন আবার দুই প্রকার, সিম্পল ডিফিউশন, ফ্যাসিলিটেড ডিফিউশন। যদি হাইট থেকে লো কনসেন্ট্রেশনে সলুট যায়, কোনো কিছুই লাগলো না, এটা হলো সিম্পল ডিফিউশন। আর হাই থেকে লো কনসেন্ট্রেশনে সলুট গেল, সাথে ক্যারিয়ার প্রোটিনের হেল্প লাগলো, সেটাকে আমরা বলি ফ্যাসিলিটেটেড ডিফিউশন, মানে ফ্যাসিলিটি লাগলো। এবার আসলাম অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। অ্যাক্টিভ ট্রান্সপোর্টের তিনটা বৈশিষ্ট্য, একটা হলো লো থেকে হাই কনসেন্ট্রেশনে যাবে, কম থেকে বেশিতে যাবে, সেকেন্ড হলো ক্যারিয়ার প্রোটিন লাগবে, থার্ড হলো এনার্জি লাগবে। এই তিনটা ঘটনা একসাথে ঘটলে তখন অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। এটা দুই প্রকার, প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। মূল পার্থক্য হলো প্রাইমারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টে দুটো সলুটই লো টু হাই কনসেন্ট্রেশনে যায়, ক্যারিয়ার প্রোটিন লাগে, এনার্জি লাগে। ঠিক আছে, আর সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট এটা আবার দুই প্রকার, কো ট্রান্সপোর্ট, কাউন্টার ট্রান্সপোর্ট। দুটো সলুটই ঢোকে সেলের মধ্যে, এটা হলো কো ট্রান্সপোর্ট, একটা সলুট ঢোকে একটা বেরোয়, এটা হলো কাউন্টার ট্রান্সপোর্ট। কো ট্রান্সপোর্ট হোক আর কাউন্টার ট্রান্সপোর্ট হোক, সেকেন্ডারি অ্যাক্টিভ ট্রান্সপোর্টের বৈশিষ্ট্য হলো একটা সলুট যাবে হাই থেকে লো কনসেন্ট্রেশনে, অপোজিট সলুট যাবে লো টু হাই কনসেন্ট্রেশনে। ঠিক আছে, এই হলো আমাদের মূল কথা। আমরা একটু ছবি আর একবার দেখাই, যেহেতু ছবি আছে বইতে সেই জন্য। এই যে দেখেন, এটা সিম্পল ডিভিশনের ছবি, এটার অক্সিজেন সরাসরি সেল মেমব্রেন ক্রস করে ঢোকে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায়, এটা হলো সিম্পল ডিভিশন, লিপিড বাইলেয়ার দিয়ে। আর ওয়াটার সলুবল সাবস্টেন্স চ্যানেল প্রোটিনের মাধ্যমে ঢোকে অথবা বেরোয় ফ্রম লো টু হাই কনসেন্ট্রেশন, এটাও সিম্পল ডিভিশন। তাহলে এই দুটো হলো সিম্পল ডিভিশন। আর কোন সলুট যদি হাই থেকে লো কনসেন্ট্রেশনে যায় এবং ক্যারিয়ার প্রোটিনের হেল্প লাগে, সেটা হলো ফ্যাসিলিটেড ডিফিউশন। আর পাশেরটা যেটা দেখাচ্ছে যে কোন সলুট যদি লো টু হাই কনসেন্ট্রেশনে যায়, লো থেকে হাইয়ে যাচ্ছে, সাথে ক্যারিয়ার প্রোটিনও লাগছে, এনার্জিও লাগছে, তিনটাই যদি লাগে তখন সেটাকে বলি অ্যাক্টিভ ট্রান্সপোর্ট। ঠিক আছে, এখন এখানে কোশ্চেন, এখানে একটা কোশ্চেনটা হলো যে কোনো সলুট সাধারণত হাই থেকে লো কনসেন্ট্রেশনে যায় বাই দ্য প্রসেস অফ সিম্পল ডিফিউশন। কেন? তো এখানে ছবিটা দেখার, এই যে ছবিটা এখানে দেখাচ্ছে যে সলুট সবসময় মুভ করতে থাকে এবং সবসময় হাই থেকে লো কনসেন্ট্রেশনে যায়।
এটা হলো তার নর্মাল মুভমেন্ট, যেটা ব্রাউনিয়ান মুভমেন্ট। ইন্টারমিডিয়েটে কিন্তু আপনারা হয়তো পড়ে থাকতে পারেন যে ব্রাউনিয়ান। যাই হোক, আমরা অত বেশি কঠিন তো দরকার নাই। আমরা আমার মনে হয় যে আপনারা, আমি তো শিট দিয়ে দিছি আপনাদের মনিটরের কাছে, তো আপনারা একবার করে আজকের লেকচারটা একটু দেখেন। আমি ছবিগুলো যদি বুঝেন তাহলে বুঝতে পারবেন আর কি, আর শিটটা পড়লে বুঝতে পারবেন যে বিষয়টা বেশি কঠিন না। সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এই আশা করে আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।